নমস্কার। বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা ইজি চেয়ার। সরকারের সাহসী পরিকল্পনায় পাহাড় কেটে গড়ে উঠেছে নতুন শহর। জঙ্গলের বুক চিরে চিরে তৈরি হচ্ছে মানুষের এগিয়ে যাবার রাস্তা। চির রহস্যময় অন্ধকার অরণ্যানীর রহস্য বিদীর্ণ করে বুলডোজারের হিংস্র দাঁত বসিয়ে দিচ্ছে। দৈত্যের দেহ নিয়ে একটানা গর্জন করতে করতে ট্রাক্টরের দল ঘুরে মরছে নির্দিষ্ট সীমারেখায়। পৃথিবীর যেখানে হয়তো কোনোদিন মানুষের পা পড়েনি, সেখানে মানুষের রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে রোদ্দুরে গলে জল হয়ে। মানুষ না মানুষের মতো দেখতে অন্য কোনো প্রাণী? ওরা ওই মানুষের মতো দেখতে প্রাণীগুলো যারা সভ্যতার আদি যুগ থেকে রোদ্দুরে রক্ত গলিয়ে গলিয়ে পাহাড় কেটেছে, মাটি খুঁড়েছে, পাহাড় জুড়ে জুড়ে কেল্লা বানিয়েছে, তারা আজও রয়েছে, কিন্তু তাদের ভূমিকাটা যেন নগণ্য হয়ে গেছে। কুৎসিত দর্শন বিশাল বিশাল এই যন্ত্রগুলোর পায়ের কাছে বড় বেশি ছোট দেখাচ্ছে ওদের। ওরা আর কোদালের ছন্দে গান গায় না, যন্ত্রের গর্জনে ওদের গান চাপা পড়ে গেছে। যন্ত্র ওদের গৌরব কেড়ে নিয়েছে আত্মতৃপ্তি। আত্মতৃপ্তি বেড়েছে দত্ত সাহেবের দলের, যারা নিজেদের বিধাতার চাইতে কম ভাবে না। সরকারি চিফ ইঞ্জিনিয়ার দত্ত সাহেব এই শহর পরিকল্পনার ভার নিয়েছেন তিনি। কাজে গাফিলতি নেই, নিয়মিত তদারকিতে আসেন, কড়া নজর দেন সব দিকে। এ সময়টা অধস্তন যারা থাকেন সবাই ব্যস্ত। এরা সারাক্ষণ হাত কচলাবেন, প্রতি কথায় হেঁ হেঁ করবেন, উপদেশ শোনবার আগেই ইয়েস স্যার বলে ঘাড় কাত করবেন। আর দত্ত সাহেবের গাড়ির ধুলো মিলতে মিলতে যে আলোচনা শুরু করবেন, সেটার যাই হোক তার প্রতি প্রীতিসূচক নয়, প্রীতিতে উথলে উঠবার কথাও নয়। লোকটা যে ওদের যথেষ্ট অসুবিধে ঘটাচ্ছে। ওপরওয়ালার যদি কর্মশক্তি অফুরন্ত হয় আর নীতি জ্ঞান টনটনে থাকে, তাহলে নিম্নতনদের কম অসুবিধে? লোকটাকে ওরা ঠিক ভয়ও করে না, করে করুণা। যেখানে চোখের এতটুকু ইশারায় হাজার হাজার টাকা পকেটে উঠতে পারে, এক টুকরো কাগজের গায়ে একটা স্বাক্ষর বসালেই হাওয়ার গায়ে লাখ লাখ টাকার হিসেব হয়ে যায়, সেখানে যদি লোকটা সারা মাস অসুরের মতো খেটে শুধু মাইনের টাকাটা নিয়ে সন্তুষ্ট থাকে, তার উপর করুণা ছাড়া আর কী বা হতে পারে? কিছু সপ্রশংস পিঠ চাপড়ানি, কিছু মৃদু তিরস্কার, কিছুটা ধমক চমক, আর বেশ কিছুটা উপদেশ বর্ষণের শেষে আবার মোটরের ধুলো উড়ল এ তল্লাট থেকে আর এক তল্লাটে। লাখ লাখ গৃহহারা হয়ে এসেছে মাথা গুঁজবার ঠাঁই খুঁজতে। তাদের পুনর্বসতির ব্যবস্থা করতেই না এত কাণ্ড কারখানা। তা আশ্রয়ের আশ্বাস তারা পাচ্ছে। জুতোর দোকানে সেলফে সাজানো শূন্য জুতোর বাক্সগুলোর মতো এক মাপের আর এক ধাঁচের অজস্র বাড়ি তৈরি হচ্ছে তাদের জন্যে, ঘেঁষাঘেঁষি ঠেসাঠেসি, ভেতর বার দুয়ের ছক অভিন্ন। একটা বাড়িতে বাস করলে সব বাড়িগুলোই বাস করার আস্বাদ পাওয়া যাবে। এই বেশ, এই চমৎকার। পড়শির বাড়ির সম্বন্ধে কোনো কৌতূহল থাকবে না কোনো মোহ। নিজের পরিকল্পনাকে বিকশিত করে তুলে পড়শির ঈর্ষার পাত্র হবারও ভয় নেই। গজ ফুট ইঞ্চি মেপে ভাগ। ফিরতে সন্ধে হলো। বালিওরা রাস্তায় মোটর উড়ে চলেছে। ধুধু রাস্তায় একটা জনপ্রাণীর চিহ্ন নেই। ড্রাইভারের হাতে চাকাটা যেন স্থির হয়ে রয়েছে। পিছনের সিটে দত্ত সাহেব শিথিল ভঙ্গিতে বসে। এ কি সেই দত্ত সাহেব, নিজেকে যিনি বিধাতার সমকক্ষ মনে করেন?
এ যেন আলাদা আর কেউ। অধস্তনরা দেখলে দত্ত সাহেব বলে চিনতে পারবে কিনা তা সন্দেহ। আমি চলেছি দত্ত সাহেবের সঙ্গে, চেষ্টা করছি চিনে ফেলতে। কি জানি কতটুকু চিনব। আমার ভরসার মধ্যে আমাকে কেউ দেখতে পায় না। আমার কাছে রয়েছে অদৃশ্য হবার মন্ত্র। এই মন্ত্রের বলে আমার গতি অনাহত। কাজেই দত্ত সাহেবের সঙ্গে দত্ত সাহেবের অন্তঃপুরে ঢুকে যেতে বাধল না আমার। কিন্তু অন্তঃপুর বলতে কি সত্যি কিছু আছে দত্ত সাহেবের, যেখানটা হতে পারত মিসেস দত্তর রাজত্ব? না, মিসেস দত্ত রাজ্য পরিচালনার ক্ষমতায় নেই। তিনি অসুস্থ, তিনি বেচারি। সারা দিনটা প্রায় শুয়েই কাটে তার। হৃদরোগের রোগী, বেশি ওঠা বসা চলাফেরা ডাক্তারের নিষেধ। ডাক্তারের এ নিষেধের বিরুদ্ধে প্রতিবাদ তোলেন মিসেস দত্ত। অভিমান করেন, অভিযোগ করেন। এরকম জীবন মৃত হয়ে বেঁচে থাকা সত্যি কোনো অর্থ আছে কি না নেই, এ প্রশ্ন তোলেন। আবার যখন ডাক্তার নিজেই বলেন মাঝে মাঝে একটু ব্যায়ামের দরকার, একটু চলাফেরা, বাগানের মধ্যে গজ কয়েক করে হাঁটা, কি হলো সামান্য কিছু সাংসারিক কাজ, যেমন ফলের প্লেটের আপেলটা ছাড়ানো বা চায়ের টেবিলে চা টুকু ঢালা, এমনি টুকিটাকি, তখন ডাক্তারের এই নির্দেশ শুনে মিসেস দত্ত তার দুর্বল হৃৎপিণ্ড নিয়েও কৌতুকের হাসিতে ভেঙে পড়েন। তিনি করবেন ওইসব? তাহলেই হয়েছে। বেচারা দত্ত সাহেব বিপত্নিক হয়ে পড়ুন, এই তাহলে ডাক্তারের অভিলাষ? না, এমন অভিলাষ ডাক্তারের হতে যাবে কেন? পাগল? দত্ত সাহেবের বাড়িটা যে তার একখানি বড় সড় তালুক। চট করে বিপত্নিক হয়ে পড়বেন দত্ত সাহেব জন্মপত্রিকায় এমন কথা আছে? সেও আমি বিশ্বাস করব না। এ সংসারের একমাত্র লক্ষ্য বাড়ির গৃহিণীকে বাঁচিয়ে রাখা, একমাত্র সাধনা গৃহিণীকে আরাম দেওয়া। অবশ্যই সংসার বলতে আর কি, প্রধান সদস্য দত্ত সাহেব বাদে সবই তো চাকর বাকরের দল। হৃদরোগগ্রস্ত স্ত্রী নিয়ে দীর্ঘ 15 বছর ধরে নিষ্ফল দাম্পত্য জীবনের ভার বহন করে আসছেন দত্ত সাহেব। চাকর বাকরের দল সর্বদা তটস্থ মেম সাহেবের যাতে না অসুবিধে হয়। কলিং বেল টিপে ডেকে হুকুম করবার ক্ষমতাও যার সবসময় থাকে না, তার জন্য স্বতন্ত্র না থাকলে যে মানবিকতার ত্রুটি হয়। দৃঢ় হুকুম দেওয়া আছে দত্ত সাহেবের। যখন যা দরকার, কখনো যা দরকার হতে পারে, কোনো কালে যা দরকার হওয়া সম্ভব, তার প্রত্যেকটি খুঁটিনাটি হাতের কাছে মজুত রাখা আছে। আর আছে প্রসাধন কলার বহু মাল মশলা। না দেখলে বোঝা যায় না, শুধু মুখের মেকআপটুকু করতে এত জিনিসও লাগে। এসব জিনিস সংগ্রহ করা চাকর বাকরের পক্ষে সম্ভব নয়। দত্ত সাহেবও আনাড়ি, তিনি টাকা দিয়ে খালাস এভার উদ্দালকের। কিন্তু উদ্দালককে? উদ্দালক ভৌমিক। এ সংসারের সঙ্গে তার কি সম্পর্ক? কি সুবাদে এখানে আছে সে? আমিও বুঝতে পারি না, অথচ দেখছি তো অনেক দিন। শাটিনের বালিশে মাথা ডোবানো, মাথার দুপাশে দুটো দীর্ঘ পুষ্ট বেনি ছড়িয়ে পড়েছে বিছানায়, পায়ের ওপরে পাতলা একটা চাদর ঢাকা। মিসেস দত্ত ক্লান্ত স্বরে বললেন, উদ্দালক, আমার জন্যে তোমার একটু বেড়াতে যাওয়া হয় না? এমন সুন্দর সন্ধেটা ঘরের মধ্যে বসে থেকে কত কষ্ট হয় না তোমার? খাটের কাছাকাছি ইজি চেয়ারে উদ্দালক বসে, হাতে একখানা বিলিতি নোভেল। তবে পাতার হিসেব করলে দেখা যাবে ঘণ্টা তিনেকের মধ্যে পাতা দেড়েক পড়া হয়েছে। মিসেস দত্ত ক্লান্ত স্বর এমনই মাঝে মাঝে ধ্বনিত হচ্ছে কিনা। উদ্দালক বই মুড়ে চোখ তুলে শুধু বললে, কষ্ট? ওমা, কষ্ট নয়? মিসেস দত্তের কণ্ঠে অবোধ প্রশ্নের সুর। দিনের পর দিন এমনি একটা আধমরা মানুষকে আগলে বসে থাকা, এ কি সোজা কথা? সত্যি আমি কি স্বার্থপর উদ্দালক? স্বার্থপর? তা হবে। উদ্দালক একটা হাই তুলে বলল, তাহলে বলতে হয় এই স্বার্থপরতাটুকুই তোমার সৌন্দর্য।
এমন সুন্দর সুন্দর মিথ্যে কথা বলতে পারো তুমি, তাই ভেবে অবাক লাগে। এমন কথা এত চট করে জোগাও কোথা থেকে? খুঁজে জোগাড় করতে হয় না বলে। ওটা বাজে কথা। সত্যি, শুধু ভদ্রতার দায়ে, শুধু চক্ষু লজ্জায় পড়ে তোমার কত ক্ষতি করলে উদ্দালক। কি একখানা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলে তুমি, কত উন্নতির সম্ভাবনা ছিল তোমার জীবনে, সবই গেল। কি গেল আর কি থাকলো তার হিসেব কি সবসময় খাতা কলমের হিসেবে ধরা যায় আরতি? আহ, তোমার খালি এই মধুর মিথ্যে বলি, এর বুঝি আর স্টক ফুরোয় না তোমার? আমি সবসময় তাই ভাবি উদ্দালক, যার দায়িত্ব তিনি তো কাজের নেশায় পাগল, অথচ তুমি তুমি কি না করলে? হ্যাঁ, আর এই অকর্মণ্য হার্ট নিয়ে বেঁচেও তো রইলাম এতকাল। আশ্চর্য, এখনো তোমার বয়স ছিল, জীবনকে নতুন করে গড়বার সময় ছিল। শুধু মৃত্যুটা যদি আমার কাছে আর একটু দ্রুত পায়ে এগিয়ে আসতো। উদ্দালক বইয়ের কোণটা বাড়িয়ে মিসেস দত্তের হাতের ওপর একটু মৃদু আঘাত করে বলে, এই বিশ্রী কথাগুলো বলতে তোমার খুব ভালো লাগে না? দিনের দিন তুমি যেন বেশি দুষ্টু হয়ে যাচ্ছ, আর বেশি মিষ্টিও। শেষের কথাটা উচ্চারণের সময় গলাটা নামলো একটু খাদে, ঠোঁটের ওপর ভেসে উঠল একটু দুষ্টু হাসি। আমি সূক্ষ্ম দেহি, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমি দেখতে পেলাম। আরতি দত্তর সরু সুরমা টানা চোখ দুটো যেন বিদ্যুৎ চমকের মতো কেমন একটা লোভে চকচক করে উঠল। কিন্তু সে একটুখানির জন্যেই, সে দৃষ্টি উদ্দালক দেখতে পেল না। এমন কত দৃষ্টি প্রতি মুহূর্তে এড়িয়ে যায় উদ্দালকের চোখ থেকে। না গেলে যে কি হয়ে যেতে পারত কে জানে। এড়িয়ে যায় হয়তো উদ্দালক অনবরত মধুর প্রলেপ দিয়ে নিজের দুটো ঘোলা চোখের পাতা আটকে বন্ধ করে ফেলেছে বলেই। দুজনে মিলে কবিত্বের জাল বুনে বুনে বাস্তবকে ঢাকা দিয়ে রেখেছে। সে জাল ছেঁড়বার সাহস দুজনের একজনেরও নেই। তাই হাতের যেইখানটায় বইয়ের কোণটা একটু ছুঁয়েছিল উদ্দালক, সেইখানটায় হাত বুলোতে বুলোতে মিসেস দত্ত বলেন, উফ, দিলে তো লাগিয়ে। দুষ্টু বিশেষণটি কার হওয়া উচিত মশাই? লেগে গেল? ব্যস্ত সমস্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ল উদ্দালক। আরতির আঘাত পাওয়া হাতটা ধরে বললে, ইস, সত্যি লেগে গেল? ছি ছি, আমি একটা জানোয়ার। কে জানে অসতর্কে আরতি দত্তের একটা নিঃশ্বাস পড়ল কিনা, কে জানে মনে মনে একবার বলে উঠল কিনা। তা যদি হতে পারত, হয়তো ওটা আমার কল্পনা মাত্র। মুখে তো আরতি দত্ত সেই চিহ্নিত জায়গাটার উদ্দালকের অলক্ষ্যে একটু বেশি মাত্রায় আঙুলের ঘষা দিয়ে বললেন, অতটা তা বলে নয়, অত কিছু লাগেনি, শুধু আরে লাল হয়ে গেল যে, কি ননি শরীরই হয়েছে বাবা। উদ্দালক সেই লাল হয়ে যাওয়া জায়গাটা ঘুরিয়ে ফিরিয়ে আর টিপে দেখে দেখে আরো লাল করে তুলে বললে, সত্যিই ননির। মিসেস দত্ত জানেন এইটুকুই, এর বেশি আর কিছু নয়। সীমানা ছাড়িয়ে বেড়ায় ওদিকে প্রদর্পণ করবে এমন ছেলে উদ্দালক নয়। তাই হাতটা ওর হাত থেকে ছাড়িয়ে নিলেন না। ঠিক জানা আছে একসময় নিজেই নামিয়ে রাখবেও। সত্যি তাই, অস্বস্তিতে আর আশঙ্কায় বুক কাঁপছিল আমার। কিন্তু উদ্দালক ঠিক একসময় হাতটা নামিয়ে রাখল, তারপর বলল, তোমাকে দেখলে মনে হয় যেন এক বোঝা ফুল, ঠিক সদ্য তোলা সকালের ফুল নয়, একটু রোদ লাগা, একটু আমলে যাওয়া। থাক থাক, হয়েছে, আমার ডেসক্রিপশন থামাও দেখি। এতও জানো? ফুলই যদি হয় তাহলে বোধহয় ঘেটু ফুল। আমি তো তোমাকে ভাবতে গেলেই রজনীগন্ধা ছাড়া আর কিছু ভাবতে পারি না আরতি। হলো আবার মিথ্যা ভাষণ শুরু। আচ্ছা উদ্দালক, তুমি তো আগে আমাকে দিদি বলতে, দিদি ডাকটা ছাড়লে কেন? উদ্দালকের দৃষ্টিতেও চকিতের জন্য একবার সেই আলোর ঝলসে উঠল নাকি কে জানে। আমি যাই দেখি না কেন, আরতি দত্ত দেখলে দুই চোখে কাব্যময় ছায়া ঘনিয়ে উদ্দালক কম্পিত কণ্ঠে বলে উঠল, দিদি,
তোমায় যে কোনোদিন দিদি বলেছি এ আর এখন বিশ্বাসই হয় না আরতি। ভাবতে গেলে ভাবাই যায় না, ভাবতে লজ্জা করে। বেশ। কৌতুকের হালকা হাসি হেসে ওঠেন মিসেস দত্ত। বললেন, বেশ, তাই ভালো। বয়স 3 বছরের বড়, ভদ্র মহিলাটিকে নাম ধরে ডাকাই ভালো। কিন্তু তোমাদের দত্ত সাহেবের আজ এখনো দেখা নেই যে। দত্তদা? মৃদু হাসি হাসল উদ্দালক। তার বোধহয় আজকে নতুন কোনো একটা এরিয়ার কাজ শুরু হয়েছে। দেখতে হচ্ছে চুন সুটকি সিমেন্ট কংক্রিট। ফুলের চাইতে যা অনেক মূল্যবান, অনেক স্থায়ী। কিন্তু আমি জানি এর সমালোচনায় সায় দেবেন না আরতি দত্ত। এ ব্যঙ্গকে ডাউন করে দিয়ে পতিপ্রাণা নারীর উৎকণ্ঠা চোখ ফুটিয়ে তুলে বলেন, তুমি ঠাট্টা করো উদ্দালক, কিন্তু সত্যি ওর কি কষ্ট বলো তো। কি অসম্ভব পরিশ্রমই না করতে হয় ওকে। আহা বেচারা, কিন্তু বাইরে গাড়ির শব্দ হলো মনে হলো না? কই না তো। একবারটি উঠে দেখো না উদ্দালক লক্ষ্মীটি, আমার মনে হলো ও এসেছে, দেখবে না? অনুরোধ নয়, আকুল মিনতি। অগত্যাই উঠতে হয় উদ্দালককে। না উঠবে কোন যুক্তিতে? একটা শিশুর মতো দুর্বল অসহায় প্রাণীকে শুধু সাহচর্য দেবার জন্যে যে লোক নিজের জীবনটাকে বিকিয়ে দিয়ে বসে আছে, কারণ ফরমাস তো খাটতেই হবে তাকে। এ ঘর থেকে গেট দেখা যায় না। দালানে বেরিয়ে ছোট্ট গোল বারান্দায় ঝুঁকে দেখতে হয়। পাহাড়ের গায়ে প্যালেসের মতো বাড়ি, দত্ত সাহেবের পদমর্যাদার অনুরূপ। উদ্দালক চলে যেতেই বালিশের তলা থেকে ছোট্ট একটা আরশি বার করলেন মিসেস দত্ত। তার সঙ্গে কোথা থেকে যেন বেরিয়ে পড়ল ছোট্ট কৌটো, প্রসাধনের বহুবিধ মাল মশলার একটি। লিপস্টিক নয়, সুরমা নয়, গালের রুজ নয়, খানিকটা হালকা শিশে রঙের ভূষো অভ্যস্ত ক্ষিপ্র হাতে আঙুলের আগায় একটু তুলে নিলেন। ঠোঁটের ওপর বুলিয়ে নিলেন একটা আঙুল, আর একটা আঙুলের মৃদু ঘর্ষণে মুহূর্তে চোখের কোলে কালি পড়ে গেল। ঠোঁটের হাসিটা দেখালো পাণ্ডুর। ক্লান্তভাবে বালিশে মাথাটা ফেললেন মিসেস দত্ত। উদ্দালক ঘরে ঢুকে চমকে উঠল, উদ্বিগ্ন স্বরে বলল, কি হলো? আবার বেশি শরীর খারাপ লাগছে? পাণ্ডুর ঠোঁটে হাসলেন আরতি দত্ত। না, বেশি কিছু নয়। তবে জল খাবে? খাবে না ওষুধটা? তাও না। আঙুর মুখে দেব একটা, কি চকোলেট একটা? একটু পরে। ভারী ক্ষীণ শোনালো কণ্ঠস্বরটা। এই তো এতক্ষণ তবু একটু ভালোভাবে কথা টথা কইছিলে, হঠাৎ কি হলো বলো তো? নতুন কিছু না, যা হয়। আশ্চর্য উদ্দালক, একসময় মনে হয় এইরকম করেই বুঝি হার্ট ফেল করে লোকে, কিন্তু ফেল তো করে না কই। শুধু যখন যন্ত্রণাটা বেশি হয়। চোখটা বুঝলেন আরতি দত্ত। বালিশের দুপাশে পুষ্ট দুটি বেনি ছড়িয়ে পড়ল শিথিল হয়ে। বেনির আগায় জরির ফুল। খাটের ধারে দাঁড়িয়ে আস্তে আস্তে চুলে হাত বুলাতে লাগলো উদ্দালক। যন্ত্রণাটা যেখানে বেশি সেখানে হাত বুলিয়ে দেবে এমন অসংযম প্রকাশ করে বসবার ছেলে উদ্দালক নয়। আর আর আরতি দত্ত উদ্দালকের হাতটা টেনে নিয়ে যন্ত্রণার উপরটায় চেপে ধরবেন, এমন খেলমি করা তার পক্ষে কি সম্ভব? তিনি যে একটি মহিলা, মার্জিত রুচি, শিক্ষিত সভ্য মহিলা, একথা প্রতি মুহূর্তে যে স্মরণ রাখতে হয় তাকে। যন্ত্রণা সহ্য করতে হলেও ভোলবার উপায় নেই। তাই যন্ত্রণার জায়গাটা দ্রুত নিঃশ্বাসে ঘন ঘন ফুলে উঠতে থাকে। সিল্কের শাড়িটা কাঁপতে থাকে তার তালে তালে। চোখ বুজে শুয়ে শুয়ে একটা দুরন্ত ঝড়ের অপেক্ষায় নিমেষে গুনতে থাকেন মিসেস আরতি দত্ত। কিন্তু না, ঝড় ওঠে না, আজ উঠল না, কোনো দিনই ওঠে না। উদ্দালকও ভদ্র, সভ্য এবং কাব্যিক। কম্পিত আঙুলের ডগায় প্রবাহমান তীব্র বিদ্যুৎ প্রবাহকে প্রাণপণে সংহত করে চুলেই হাত বুলিয়ে চলে সে।
এক এক সময় মৃদু বিরক্তির একটা তীব্র প্রতিবাদ ওঠে। উদ্দালক, আর ভালো লাগছে না, জল দাও একটু। নদীর কিনারা ঘেঁষে বাসা বেঁধেছে দুজনে, তাই প্রাণপণে বালির বাঁধ দিয়ে দিয়ে ভাঙনটাকে আটকে রাখে। ভাঙনে ধসে পড়লে কি হতে পারে এ ভাববার সাহসটুকুও নেই। তার চাইতে এই ভালো, এই স্বপ্নপুরীর মতো নীল আলো জ্বলা ঘর, এই সাটিনের কুশনে মাথা ডুবিয়ে পড়ে থাকা, এই দরকারি অদরকারি হরেক জিনিসে বোঝাই টেবিল, এই মাথার কাছে থরে থরে সাজানো আঙুর, আপেল, বেদানা, কমলা, এই খাটের কাছে ঘেঁষে পাতা ইজি চেয়ার। এছাড়া আর কিছু ভাববারও শক্তি নেই আরতি দত্তর। দত্ত সাহেব ঘরে ঢুকলেন স্নানের শেষে, বাড়ির ঢিলে ঢালা পোশাক পরে। কর্মক্লান্ত শরীর নিয়ে বাইরের ধুলো মাখা পোশাকে স্ত্রী সম্ভাষণে আসবেন দত্ত সাহেব, এমন গাইয়া নয়। ইজি চেয়ারটাতে এসে বসলেন, কারণ আপাতত উদ্দালক ওদিকের সেটটিই আসেন। ছেলে মানুষের মতো পা দোলাচ্ছে। দত্ত সাহেবের সামনে ভারী নাবালক দেখায় ওকে। ভারী শরীরটাকে চেয়ারের মধ্যে খাপ খাইয়ে বসিয়ে দত্ত সাহেব প্রসন্ন সুরে বললেন, তারপর খবর কি উদ্দালক? সারাদিনের রিপোর্ট কি তোমার? উদ্দালক দ্রুত ভঙ্গিতে বলল, সারাদিন তো ছিল একরকম, সন্ধ্যের দিকে একটু বেড়েছিল। তাই নাকি? বেশি বাড়েনি তো? ওষুধটা দিয়েছিলে? ওষুধটা আর দিলাম না, মানে ও আপত্তি করলো, একটু পরে সামলে নিয়েছে। আরতিকে দিদি বলা যখন ছেড়েছে উদ্দালক, দত্ত সাহেবের সামনেই ছেড়েছে। বলেছে, এই আবদারে খুঁকিটিকে দিদি বলবার কোনো মানে হয় না দত্তদা। আমি আর দিদি বলছি নে, স্রেফ আরতি। সামনে একরকম আর আড়ালে একরকম সম্ভাষণ বজায় রাখবে এমন খেলমি করা চলে না। নিজের কাছে তো বটেই, আরতির কাছেও যে প্রকাশ হয়ে পড়বে। দত্ত সাহেব স্থির থেকে চোখ সরিয়ে নিয়ে উদ্দালককেই বলেন, তোমার চেহারাটাও তো কেমন দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে না উদ্দালক। আজকাল একটু রোগাও হয়ে গেছো তুমি। আমি কই? উদ্দালক একটা বাহুর মাসলের ওপর আর একটা হাত থাবড়ে মৃদু হাসল। আরতি, তুমি নিশ্চয়ই উদ্দালকের খাওয়া টাওয়া একটু দেখছো না? আরতি দত্ত চোখের কোলে কালিমারা ক্লান্ত দৃষ্টি তুলে ক্ষোভের হাসির হেসে বললেন, আমি তো তোমাদের সংসারের সবই দেখি। আহা, আমার কিছু দেখবার আছেই বাকি, লোহার শরীর, কিন্তু ও হলো কবি মানুষ, কোনোদিন বা খেতেই ভুলে গেল, ওকে একটু দেখা দরকার। এই কথাটা বলা মানেই আমাকে কষ্ট দেওয়া। অক্ষমের মানসিক অবস্থা বোঝবার ক্ষমতা যদি তোমার থাকতো। এই দেখো মুশকিল, একটু ঠাট্টা করবারও উপায় নেই। দেখো উদ্দালক, দেখো, তোমাদের কবিদের কাণ্ডই আলাদা। দুজনের একজনও কখনো এক লাইন কবিতা লেখেনি, তবু দত্ত সাহেব দুজনকেই কবি আখ্যা দিয়ে রেখেছেন। ওরা দুজনেই প্রায় এক বয়সী, ওরা নেহাত নাবালক। দত্ত সাহেব ওদের দিকে বাৎসল্য রসে ভেজা কৌতুক দৃষ্টিতে তাকিয়ে দেখেন, নাকি তার নিচে রয়েছে এক ছিটে করুণা। উনি বিশ্বাস করেন উদ্দালককে, বিশ্বাস রাখেন স্থির শালীনতা জ্ঞানের ওপর। এ সময়টাই শুধু রেফ্রিজারেটরের ঠান্ডা করা এক গ্লাস জল ছাড়া আর কিছু খান না দত্ত সাহেব। চাকর জলটা নিয়ে এলো। সুদৃশ্য ট্রের ওপর বসানো দামি দামি 3টি কাঁচের গ্লাসে শুধু জল। দত্ত সাহেবের এক গ্লাস, আর দুজনের যদি তেষ্টা পেয়ে থাকে তো তারাও খাক। জল খাবে উদ্দালক? না, খেলে পারতে, মাঝে মাঝে ঠান্ডা জল খাওয়া ভালো। আরতি, তোমায় দিক? আমাকে? আচ্ছা, রাখো একটু। এরপর গল্প চলল ঘণ্টা খানেক, প্রধানত দত্ত সাহেব আর উদ্দালকের মধ্যে। আস্তে আস্তে মুখ খুলে যাচ্ছে উদ্দালকের, খুব গল্প শুরু করে দিয়েছে। হয়তো ওর ছাত্র জীবনের কোনো কৌতুককর কাহিনী, হয়তো নিজের কোনো বীরত্বের কাহিনী, হয়তো বা কোনো শ্রদ্ধেয় অধ্যাপকের চরিত্র মাহাত্ম্য। ওর স্বপ্নাচ্ছন্ন আর অপ্রতিভ ভাবটা কেটে যায়।
ছেলে মানুষের মতো উজ্জ্বল দেখায়। দত্ত সাহেবের প্রতি এমন একটা সশ্রদ্ধ প্রীতির ভাব দেখা যায়, মনে হয় ছোট ভাই বুঝি। ঘরে হাসির আওয়াজ ওঠে। দত্ত সাহেবের ভারী গলার প্রাণখোলা হাসিটাই বেশি, অথচ মিসেস দত্ত দুজনের দিকে তাকিয়ে থাকেন কেমন একটা ঈর্ষার দৃষ্টিতে। বাইরের চাকর বাকরগুলো স্তম্ভিত বিস্ময়ে হাঁ হয়ে থাকে। মনিবকে দেবতা ভেবে ভক্তি করবে না ক্লিবো ভেবে ঘৃণা করবে তারা বুঝে উঠতে পারে না। এরপর খাবার ঘণ্টা। দত্ত সাহেব স্ত্রীর বিছানার ধারে দাঁড়িয়ে সস্নেহ মমতায় প্রশ্ন করলেন, কি খাবে রাত্রে? জানি না, খাবার কথা শুনতে চাই না গো। আচ্ছা, শুনতে হবে না, দেখবে চলো। আর যাব কোথায়, এখানেই 1 কাপ দুধ দিয়ে যাক শুধু। এ বাসনা প্রায় রোজই ব্যক্ত করে মিসেস দত্ত, আর রোজই দত্ত সাহেব অনুরোধ করেন, সামান্য কিছু খাবে না? একেবারে উঠতে পারবে না? মমতায় আরো স্নিগ্ধ হয়ে আসে দত্ত সাহেবের কণ্ঠ। স্ত্রীর কোমল পেলব হাতখানির ওপর মৃদুভাবে একটু হাত বুলিয়ে বলেন, টেবিলে একটু বসলে বোধহয় ভালো লাগতো। কি কি করেছো আজকে? আমায় জিজ্ঞেস করছো? ক্ষোভের হাসি হাসলেন, অপ্রতিভ হাসি। বললেন, মানে এমনি বলছি, চলো দেখা যাক টেবিলে আজকে আমাদের কি কি আশ্চর্য জিনিস উপহার দিতে পারবে, হয়তো চোখে দেখলে কিছু রুচি আসবে। আচ্ছা চলো। দত্ত সাহেব ঈষৎ ফিরে দেখলেন উদ্দালক ঘরে নেই। বললেন, ধরব? ধরলেন না, জিজ্ঞেস করলেন, না ধরতে হবে না, আর উঠছি আস্তে আস্তে। দেখো সাবধানে, খাটের বাজুটা ধরো, চোখ বুজে খাট থেকে নামো, মাথাটা ঘুরে যায় না যেন, দেখো দেখো। সাবধানেই নামছি, তুমি একটু বাইরে। অসমাপ্ত কথায় ড্যাশ টেনে একটু মৃদু হাসলেন আরতি দত্ত। অর্থাৎ শাড়িটারি একটু ঠিকঠাক করে নামবেন, হয়তোবা ব্লাউজটা বদলাবেন। সভ্য ভব্য ভদ্রমহিলা, এ সময় স্বামীর উপস্থিতিও তাদের কাছে বেনিয়ম। মেম সাহেবের ডিশে পরিবেশকের বিশেষ কিছু দেওয়া বারণ। উনি প্রায় খালি পাত্রেই সামনে এসে বসেন। ইচ্ছে বুঝে শরীর বুঝে বাঁহাতে তুলে তুলে নেন। শেষ পর্যন্ত অবশ্য খুব যে কম নেন তাও নয়। দত্ত সাহেব আর উদ্দালক দুজনের অনুরোধের চাপে পড়ে হয়তো ওদের চাইতে বেশিই নেওয়া হয়ে যায়। ওরা কেবলই বলেন, তোমাকে তো বলতে সাহস হয় না, কিন্তু এটা যদি খেয়ে দেখতে, রেঁধেছে বেশ। এইভাবে নেহাত অনুরোধে পড়ে যা হয়, কিছু খেয়ে উঠে পড়েন মিসেস দত্ত। উঠে বলতে থাকেন, খাওয়াটা বেশি হয়ে গেল, না জানি রাত্রে কি অবস্থা হয়। ডাক্তারের নির্দেশে খানিকক্ষণ বাইরে খোলা হাওয়ায় বসতে হয়। 3 জনেই বসেন বারান্দায় পাতা চেয়ারে। রাত্রি গভীর হয়ে এসেছে, দেহ মন্থর। এ সময় আর হাসি গল্প চলে না। দত্ত সাহেব বলেন, কই হে উদ্দালক, তোমার বাঁশিটা বার করো। এখন আর আচ্ছা আনছি। বাঁশি নিয়ে আসে উদ্দালক, ভালোই বাজায়। এ সুর বেশি রাত্রিতে কেমন যেন একটা মাদকতা বহন করে আনে। নেশাচ্ছন্নের মতো চোখ বুজে পড়ে থাকেন দত্ত সাহেব। উদ্দালকও বোধহয় চোখ বুজেই বাজায়। কখন যে একসময় মিসেস দত্ত উঠে যান কারোরই চোখে পড়ে না, বলতে গেলে কোনো দিনই চোখে পড়ে না। এ সময় চোখে পড়বারও চেষ্টাও বৃথা। চেয়ারের পিঠে মাথা রেখে ফেন্ট হয়ে পড়ে থেকেও দেখেছেন মিসেস দত্ত। দুজনের একজনও তাকায় না। একসময় ঘাড়ের ব্যথায় চেতনা ফিরিয়ে আনতে হয়। চাঁদের আলো এসে পড়েছে দুজনেরই মুখে। রগের কাছের চুলে পাক ধরা দত্ত সাহেবের ভারী ভারী মুখ আর কালো শাটিনের মতো চকচকে চুলে ঘেরা উদ্দালকের পাতলা সুগৌর মুখ তবু যেন প্রায় একরকম। ওরা যেন সমগোত্র, ওরা সুদূরের। ওদের একজনেরও নাগাল পাওয়া যায় না। ওরাই যেন পরস্পরের আশ্রয়। কি সুন্দর,
কি পবিত্র মুখ উদ্দালকের। আমি তাকিয়ে তাকিয়ে ভাবছি, ও কি করলো? ও কেন ওর দেশ, ঘর, আত্মীয় স্বজন সব ত্যাগ করে এখানে পড়ে আছে? ও তো এদের কেউ নয়। ও ছাত্রজীবনে কলেজের একটি উজ্জ্বল জ্যোতিষ্ক ছিল। ওর কত ভবিতব্য ছিল, কত সম্ভাবনা ছিল। বিলেতে যাওয়ার পাসপোর্ট পর্যন্ত তৈরি ছিল ওর, কিন্তু কি হলো? কে ওর জীবনের শনি? আরতি? নাকি দত্ত সাহেব? না ওর ভাগ্যের অধিপতি গ্রহই স্বয়ং শনি? বিলেতে যাবার আগে কি যেন একটু দরকারে পড়ে দাদার বন্ধু এই দত্ত সাহেবের কাছে এসেছিল উদ্দালক। দরকারটা এখন আর ভেবেও মনে করা যায় না। শুধু মনে পড়ে 2-3 দিনের মধ্যে শহরের সমস্ত দ্রষ্টব্যগুলি দেখতে গিয়ে লু লেগে সৃষ্টি ছাড়া রকমের একটা জ্বরে পড়ে গিয়েছিল। সেই রোগশয্যায় মিসেস দত্ত রূপান্তরিত হলেন আরতি দিতে। তারপর বোম্বে গিয়ে ঠিক যেদিন জাহাজ ছাড়বে তার আগের দিন খবর পেল মা মারা গেছেন। বাপ ছিলেন না, মা গেলেন। কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ালো। পরবর্তী জাহাজখানাতেও যাওয়া হয়ে উঠল না, তা পরেরটাতেও না। তারপর থেকে আজ অবধি কত জাহাজ এলো গেল, উদ্দালকের জীবনের জাহাজ আর সমুদ্রে ভাসল না, আটকে রইল বালির চড়ায়। জগতের অনেক যুক্তিহীন ঘটনার মধ্যে এটা আর একটা। প্রথম প্রথম ফেরার কথা উঠত, কিন্তু দানা বাঁধতে পেত না। কথা উঠলেই মিসেস দত্ত রুক্ষ রুক্ষ চুলে ঘেরা সুন্দর মুখখানি ঈষৎ ফিরিয়ে রুদ্ধ কণ্ঠে বলতেন, আর কটা দিন কষ্ট করো উদ্দালক, আর গোটা কতক দিন সবুর করো। বুকের ভেতর মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি। বেশি দিন আর আটকে রেখে তোমার ক্ষতি করব না। দেখছো তো তোমাদের দত্ত সাহেবকে, দিন রাতের মধ্যে 18 ঘন্টা ওর কাজ। হয়তো কোনোদিন বেচারি আমাকে নিঃসঙ্গ ঘরে নিঃশব্দে মৃত্যুবরণ করতে হবে, কেউ জানতেও পারবে না। সেই সম্ভাবনার কথা ভেবে নিজের উপরেই আমার করুণা হয় উদ্দালক। দত্ত সাহেব তখনও দত্তদা হয়নি, তখনও রগের চুল পাক ধরেনি। তিনি ওর যাওয়ার প্রস্তাব শুনলেই তার দৃঢ় বলিষ্ঠ মুখে হতাশার ছবি ফুটিয়ে আবেগ গম্ভীর কণ্ঠে বলতেন, তুমি চলে গেলে তোমার আরতি দিকে আর বাঁচানো যাবে না ভাই। আমার এই স্বার্থপর অনুরোধ। তোমার অনেক ক্ষতি করছে জানি, কিন্তু ও মরে যাবে, এ কথা যে ভাবা যায় না। তুমি জানো না ও মরতে চায় না। বাঁচবার কি দুরন্ত ইচ্ছা ওর। তুমি চলে গেলে ও মরে যাবে, দেখেছো তো আমাকে। এর পরেও নিজের ভবিষ্যৎ চিন্তা। মানুষ তো পশু নয়। ধীরে ধীরে পরিবারেরই একজন হয়ে গেছে উদ্দালক। যাবার কথা উঠতে পারে এ কথা আর কেউ স্বপ্নেও ভাবে না। তা বেঁচে আছেন আরতি দত্ত আরও অনেক বছর, নন্দলালের মতো এক অদ্ভুত বাঁচা। বিছানায় তার বাঁচার আশ্রয়। বিছানা ছেড়ে উঠলেই স্বপ্ন ভেঙে যাবে, ফুরিয়ে যাবে জানেন জীবনের সমস্ত সমারোহ, থেমে যাবে সমস্ত গান। তাই ডাক্তার যদি বলেন এবার উঠে পড়ুন না, দত্ত সাহেবকে একটু দেখুন টেখুন, বয়স তো ওরও হয়েছে, অথচ কি অমানসিক পরিশ্রমই করে চলেছেন, খাওয়া দাওয়ার যত্নও তো দরকার। শুনে দুর্বল হৃদয় কৌতুকের হাসিতে ভেঙে পড়েন আরতি দত্ত। বলেন, খাওয়ার যত্ন করতে গিয়ে শেষে ভদ্রলোককে বিপত্নী করে বসবে, এই আপনি চান বুঝি? বাঁশি থামল। দত্ত সাহেব কোমল স্বরে বললেন, রাত হয়েছে উদ্দালক। ও তাই তো। অপ্রতিভের হাসি হাসে উদ্দালক। আপনিও যান, সেই তো ভোর 6টা থেকে জোয়াল কাঁধে। দত্ত সাহেব উঠে পড়েন। নিজের ঘরে যেতে যেতে স্ত্রীর ঘরে দরজায় দাঁড়িয়ে পড়ে বলেন, আরতি কিছু লাগবে? মানি আর মাকে ডেকে দেব? লাগবে না কিছু? আচ্ছা ঘুমাও, শুভরাত্রি। অদ্ভুত একটা দরদ ভরা দৃষ্টিতে অপমৃয়মান লোকটার দিকে তাকিয়ে থাকে উদ্দালক। তাকিয়ে থাকে তার ভেজানো কপারটার দিকে। তাকিয়ে থাকতে থাকতে একসময় উঠে পড়ে নিজের ঘরে চলে যায়। হয়তো
আরতির কথা তখন মনেও পড়ে না তার। খাটের ধার ঘেঁষে পাতা বিশেষ আরামের ব্যবস্থা সম্বলিত সেই ইজি চেয়ারটায় পড়ে থাকেন মিসেস দত্ত ঘণ্টার পর ঘণ্টা। বিছানায় উঠে শুতে ইচ্ছে হয় না। সারাদিন শুয়ে শুয়ে বিছানার আকর্ষণ লুপ্ত হয়ে গেছে। হতাশায় আর অভিমানে বুকের মধ্যে কেমন একটা জমাট ব্যথা অনুভব করেন। নিজেকে নিজে প্রশ্ন করেন, অসুখটা যদি ছলনা, এটা তবে কি? এই অব্যক্ত যন্ত্রণাটা। সারাদিন ওদের আরতির জন্য চিন্তার অন্ত নেই, কিন্তু আশ্চর্য, রাত্রে ওরা এত নিশ্চিন্ত হয়ে ঘুমোয় কে করে? হার্টের অসুখের রোগী কি কখনো রাত্রে হার্টফেল করে না? অথচ ওদেরই বা দোষ কি? ডাক্তারের নিষেধ যে। নিশ্চিন্ত নিরুদ্বিগ্ন ঘুমের দরকার আরতি দত্তর। কিন্তু কেন তিনি ঘুমোবেন? ঘুমিয়ে লাভ কি তার? ঘুম না হলে তবু তো আগামীকাল ডাক্তারের কাছে কমপ্লেন করবার জোরালো একটা বিষয় থাকে হাতে। মুখের চেহারায় সত্যিই ক্লান্তির ছাপ পড়ে তাতে। তবু তাতে যদি বিশ্বাস করে ওরা। হার্টের অসুখের গল্প যে কেউই বিশ্বাস করে না। ডাক্তার নয়, স্বামী নয়, এমনকি উদ্দালকও নয়। এই নিষ্ঠুর সত্য আরতি চাইতে বেশি আর কে জানে? একঘেয়ে ভাবতে ভাবতে মাথা কুটে মরতে ইচ্ছে হয় মিসেস দত্তর। হঠাৎ কোনো অলৌকিক উপায়ে একেবারের জন্য হার্টফেল করে দেখিয়ে দিতে ইচ্ছে করে। তোমাদের ধারণা কি নিদারুণ ভুল। কিন্তু কিছুই পারা যায় না। শুধু বসে বসে ভাবা যায়, দত্ত সাহেব উদ্দালককে সহ্য করেন কেন? স্বাভাবিক সরলতায়, নাকি নাকি নিষ্ঠুর অবহেলায়? ভাবা যায়, উদ্দালকই বা এখানে রয়ে গেল কেন? কার ওপর মমতায়? আরতির না দত্ত সাহেবের? সন্দেহের এই তীক্ষ্ণ কাঁটা দুটো কিছুতেই উপড়ে ফেলা যায় না। এই যন্ত্রণার কোনো দর্শক থাকে না আমি বাদে। কিন্তু আমি কি করব? আমার উপায় কি? তুমি যদি তোমার জীবনে ইজি চেয়ারকে বেছে নাও, আরতি, তুমি যদি না বোঝো পুরুষের চোখে ইজি চেয়ারের মূল্য কি, তাহলে আমার কি করবার আছে? গল্পর লেখকদেরও যে বিধাতা পুরুষের মতোই হাত পা বাঁধা। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা ইজি চেয়ার গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।